স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক। তো দেখ, তোদের এর আগের ক্লাস অবধি আমি তোদের সাথে ডিসকাশন করেছিলাম কাকে নিয়ে না, দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ দ্বিমেরু নিয়ে ডিসকাশন করেছিলাম। তো আজকে আমি যেটা নিয়ে ডিসকাশন করার জন্য তোদের কাছে চলে এসেছি সেটা হচ্ছে ঠিক তার পরের পাঠটা। মানে যদি আমরা আমাদের টেক্সট বই অর্থাৎ ছায়া প্রকাশনী বা সাঁতরা প্রকাশনী বা পারুল প্রকাশনী যার বইয়ের থ্রু দিয়েই যাই না কেন, সেই তড়িৎ দ্বিমেরুর পরবর্তী পাঠেতে যে কথাটা আছে সেটা হচ্ছে কি দেখ, তো ডাই ইলেকট্রিক, ওকে, যাকে বাংলায় বলা হচ্ছে কি দেখ, পরাবিদ্যুৎ। ওকে, তো এই টপিকটাকে আমরা দেখবো, যেটার নাম হচ্ছে কি দেখ পরাবিদ্যুৎ, বা ইংরেজিতে বলতে গেলে যাকে আমরা বলেছি কি দেখ ডাই ইলেকট্রিক। ওকে, তো সেটা পড়তে গেলে বইটাতে প্রথম কথা কি বলেছে দেখ না, অন্তরকের ডেফিনেশন দিয়েছে। অন্তরক কি জিনিস? আমরা সবাই শিখেছি যে তিন ধরনের পদার্থ থাকে, একটা হচ্ছে কি দেখ পরিবাহী, একটা অপরিবাহী, আর একটা হচ্ছে কি অন্তরক। কন্ডাক্টর, নন ইনসুলেটর, আর একটা হচ্ছে কি তোর সেমিকন্ডাক্টর। তো যাই হোক, সেসব কথা থাক, আমি সেসবের ভাগে যাচ্ছি না, কিন্তু একটা কথা আমি তোদের বলতে পারি, সেটা হচ্ছে কি দেখ, অন্তরক মানে হচ্ছে কি এমন কিছু জিনিস বা এমন কিছু পদার্থ যারা তড়িৎকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে পারে না। তড়িৎ পরিবহন করতে পারে না মানে কি, তাতে মুক্ত ইলেকট্রন থাকে না। কেননা তড়িৎ পরিবহন করার জন্যে আমাদের দায়ীকে, তড়িৎ পরিবহন করার জন্য আমাদের দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন। তো যদি কোথাও আমাদের মুক্ত ইলেকট্রন না থাকে, আমাদের কিন্তু তড়িৎ পরিবহন করা সম্ভবপর নয়। তো সেই জন্যে পরাবিদ্যুতের ডেফিনেশনের সময়তে আমাদের প্রথম যে কথা বলে দেওয়া হয়েছে সেটা কি বলে দেওয়া হয়েছে দেখ তো, দেখ যেসব পদার্থে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না তারা তড়িৎ পরিবহন করতে পারে না, এদেরকে ইনসুলেটর বলা হয়। তো ইনসুলেটরের ডেফিনেশন কেন দিতে গেলাম, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মেটেরিয়ালটা ইনসুলেটর আর তোর ডাইইলেকট্রিক বা পরাবিদ্যুৎ, মানে অন্তরক আর পরাবিদ্যুৎ হচ্ছে একই জিনিস। ভালো করে কথাটা শোন, কোনো বইয়ে ক্লিয়ারলি ডেফিনেশন পাবি না। আমি কি বললাম, অন্তরক এবং পরাবিদ্যুৎ একই জিনিস, তফাৎ কোথায় আছে? কোথায় না, তাদের ব্যবহার আমি কোথায় করছি। অর্থাৎ তোরা বুঝতে পারবি, যখন কোনো পদার্থকে কারেন্ট প্রবাহকে বাধা দেওয়ার কাজে ব্যবহার করি তাকে আমরা বলবো কি অন্তরক। আর যদি আমরা কোনো পদার্থকে ব্যবহার করি চার্জকে অর্থাৎ আধানকে সঞ্চয় করে রাখার জন্য, অর্থাৎ চার্জকে স্টোর করে রাখার জন্য, তখন আমরা সেই মেটেরিয়ালটাকে বলবো কি পরাবিদ্যুৎ। ওকে, তাহলে দেখ আমি এই কথাতে যে কথাটা বললাম সেটাকে তোদের সঙ্গে আমি একটুখানি ডিফাইন করে লিখিয়ে রাখি। ওকে, সেটা তোদের ক্ষেত্রে আরো সুবিধা হবে, না হলে তোরা পরেতে সেটাকে ক্ল্যারিফাই করতে পারবি না বা সেটাকে ধরতে পারবি না। ওকে, তাহলে কিসের কথা বললাম দেখ, রাইট? তাহলে আমি এখান থেকে কথা বললাম কি দেখ, ইনসুলেটর আর ডাইইলেকট্রিক, আমি ইংরেজিতেই লিখছি যেন কিছু ভাবিস না, মানে অসুবিধা পড়বি না আশা করি। আমি কিসের কথা বললাম দেখ, সরি রে, ওকে, যেটার কথা বলছিলাম ইনসুলেটর আর ডাইইলেকট্রিক দুটোই কিন্তু সেম জিনিস। তাহলে আমি কিসের কথা বলছি দেখ, ইনসুলেটর মানে কি বললাম অন্তরক, এবং ডাই ইলেকট্রিক অর্থাৎ কি বললাম পরাবিদ্যুৎ। ইনসুলেটর এবং ডাই ইলেকট্রিক, ওকে, বোথ আর সেম। ওকে, এত বড় কথা তোদের সাথে লিখে দিলাম। তাহলে তফাৎ তো নিশ্চয়ই আছে ভাই, তো সেই তফাৎটা কোথায়? তাদের ডিফারেন্সটা হচ্ছে কি তাদের ইউজে। তাহলে তাদের ইউজটাতেই হচ্ছে কি তাদের তফাৎ, মানে সেই জন্য তোদের বলতে হবে কি কোনভাবে আমি সেটাকে ব্যবহার করছি, অর্থাৎ কীভাবে তাকে আমি কাজে লাগাচ্ছি। তাহলে এবারেতে বলবো কি, ইফ যদি আমাদের মেটেরিয়ালটাকে ব্যবহার করা হয়, ইফ মেটেরিয়াল ইজ ইউজড কিসের জন্যে, টু রেজিস্ট দ্য কারেন্ট। ওকে, টু resist the current flow. ওকে, তাহলে কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার কাজে যদি ব্যবহার করা হয়
তখন সেই মেটেরিয়ালটাকে আমি বলবো কি না দেখ ইনসুলেটর। ওকে, আর যদি আমাদের মেটেরিয়ালটাকে কিসের কাজে ব্যবহার করা হয়, চার্জকে স্টোর করে রাখার কাজে ব্যবহার করা হয়, মানে আমাদের কথা বলা হচ্ছে কি ইফ মেটেরিয়াল আর লিখলাম না, আমি বলে রাখলাম কি ইফ ইট ইজ ইউজড টু স্টোর দ্য চার্জ, ওকে, অর্থাৎ আধানকে সঞ্চয় করে রাখার কাজে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলবো কি না, তোদের বলে রাখলাম, তাকে বলবো হচ্ছে আমি ডাই ইলেকট্রিক। ওকে, এবারে দেখ সেই ডাই ইলেকট্রিককে আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের কাছে এখানেতে দুটো ডেফিনেশন দেওয়া আছে। একটা কি দেওয়া আছে দেখতো, অমেরুবর্তী পদার্থ, আর একটা দেওয়া আছে কি দেখতো, মেরুবর্তী পদার্থ। অর্থাৎ যেখানটাতে বলা আছে কি দেখ নন পোলার সাবস্ট্যান্স, আর ইংরেজিতে আরো একটার কথা বলে আছে কি দেখতো পোলার সাবস্ট্যান্স। ওকে, তো ওই জিনিসটা কি জিনিস আমি তোদেরকে সেটাকে বোঝাবো। তার জন্যে আগে তোরা এখানটাতে যেটাকে লিখেছিস এই লেখাটাকে কমপ্লিট করে নে, আমি এটাকে মুছে দেবো, দিয়ে আমি ওই কথাটা তোদেরকে বোঝাবো। ওকে, তাহলে কিসের কথা বললাম, অমেরুবর্তী পদার্থ আর মেরুবর্তী পদার্থ, এটাকে তোদেরকে আমি বোঝাবো। দেখ কিসের কথা বলছি, কিরকম ভাবে বোঝাচ্ছি দেখ। আমরা সবাই কি শিখেছি দেখ, যে চার্জ কোথায় স্টোর থাকে, আমরা সবাই শিখেছি চার্জ স্টোর থাকে। তোর চার্জ কোথায় স্টোর থাকে বলতে পারবো না, সেটা কথা ছেড়ে আমরা বলছি কি ধনাত্মক চার্জ কোথায় স্টোর থাকে, পদার্থের নিউক্লিয়াসের মধ্যে। আর ঋণাত্মক চার্জগুলো কোথায় থাকে, তার চারপাশে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর মধ্যে ঋণাত্মক চার্জটা স্টোর থাকে। ওকে, তাহলে দেখ আমি এখান থেকে কিসের কথা বলছি, ধরে নে আমাদের কাছে এই হচ্ছে কোনো একটা মেটেরিয়াল আছে। ওকে, তার নিউক্লিয়াসেতে কি আছে, আমাদের পজিটিভ চার্জ আছে। তার বাইরের দিক দিয়ে আমাদের কে ঘুরছে না, সবাই জানি তার বাইরের দিক দিয়ে আমাদের কক্ষপথ আছে বা আমাদের অরবিট আছে। সেই অরবিটের মধ্য দিয়ে আমাদের কে ঘুরতে থাকে না, আমরা সবাই শিখেছি সেই অরবিটের মধ্য দিয়ে আমাদের ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ওকে, তাহলে এখানেতে ধর একটা ইলেকট্রন আছে, এখানেতে ধরে না আরও একটা ইলেকট্রন আছে, এখানেতে ধরে না আরও একটা ইলেকট্রন আছে, এখানেতে ধরে না আরও একটা ইলেকট্রন আছে। ওকে, যদি এরকম হয় যে ধনাত্মক চার্জটার সেন্টার অফ মাস এবং তো ঋণাত্মক চার্জটার সেন্টার অফ মাস একই বিন্দুতে অবস্থিত, তাকে আমরা বলবো কি অমেরুবর্তী পদার্থ। ওকে, তাহলে আমি এখান থেকে বললাম কি, যদি কি বললাম তোর সেন্টার অফ মাস, অর্থাৎ তাকে আমরা বলবো কি ভর কেন্দ্র, ইফ সেন্টার অফ মাস অফ পজিটিভ চার্জ, okay, and negative charge, okay, lie at same point, okay, যদি তারা তাহলে আমাদের সেম পয়েন্টে লাই করে তাকে আমরা বলবো কি দেখ অমেরুবর্তী পদার্থ, অর্থাৎ যাকে ইংরেজিতে আমি বলবো কি দেখ নন পোলার। ওকে, এই ডেফিনেশন কিন্তু তোরা কোথাও খুঁজে পাবি না, তাই তোদেরকে আমি লিখিয়ে দিলাম। আর যদি তোদের এই দুটোর মধ্যে ডিস্টেন্স থাকে, অর্থাৎ পজিটিভ চার্জের সেন্টার অফ মাস আর নেগেটিভ চার্জের সেন্টার অফ মাসের মধ্যে একটা দূরত্ব থেকে যায়, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো পোলার সাবস্ট্যান্স। ওকে, তাহলে আমাদের যদি এই কথাটা বলি দেখ, ইফ এ ফাইনাইট ডিস্টেন্স, ফাইনাইট ডিস্টেন্স বলতে কি একটা সসীম ডিস্টেন্স, ইফ এ ফাইনাইট ডিস্টেন্স ইজ প্রেজেন্ট, ওকে, কার কার মধ্যে প্রেজেন্ট থাকে বলছি না, সেটা আসছে বিটুইন দ্য সেন্টার অফ মাস, ইফ এ ফাইনাইট ডিস্টেন্স ইজ প্রেজেন্ট বিটুইন COM অফ দ্য টু বডি, অর্থাৎ অফ দ্য টু চার্জ, মানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, তখন সেটাকে আমরা বলবো কি পোলার ডাইইলেকট্রিক। ওকে,
তাহলে আমাদের এখান থেকে কথাটা শিখে নিলাম কি, পোলারের মধ্যে আগে থেকেই সেখানেতে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা সেপারেশন থেকে যাবে, অর্থাৎ পোলার ডাইইলেকট্রিকের মধ্যে আগে থেকেই কিছু না কিছু তড়িৎ দ্বিমেরু রয়ে যাবে, কিন্তু নন পোলারের মধ্যে আগে থেকে কিন্তু তড়িৎ দ্বিমেরু থাকবে না, কেননা সেখানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে তো সেপারেশন নেই। আমরা কি শিখেছি, যে তড়িৎ দ্বিমেরু থাকতে গেলে আমাদের কিসের কথা বলতে হয়, যে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ যাদের মান সমান হবে কিন্তু তাদের মধ্যে একটা সসীম দূরত্ব থাকবে। হ্যাঁ, যদিও সেই দূরত্বটা হচ্ছে কি খুবই কম, কিন্তু সেটা আমাদের থাকতে হবে। ওকে, যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা বলতে পারবো না যে সেটা আমাদের তো কি বলে না তড়িৎ দ্বিমেরু বলে, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলি কি, দেখ যে ইংরেজিতে বলছিলাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরুর ইংরেজি কালকে আমরা কত শিখিয়েছিলাম, যে ইলেকট্রিক ডাইপোল। ওকে, তাহলে সেটাকে আমরা কিন্তু ইলেকট্রিক ডাইপোল বলে বলতে পারবো না। এবারে দেখ আমাদের এখান থেকে যে এক্সাম্পলগুলো আছে, নন পোলারের এক্সাম্পল কি আছে দেখ, মিথেন আমাদের মুখস্থ করতে হবে। পোলারের এক্সাম্পল কি আছে দেখ, H2O, সেটাকে কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। ওকে, এবারেতে দেখ পড়া বিদ্যুতের আমাদের ডেফিনেশন বলে দেওয়া আছে, সেখান থেকে কি কথা বলে দেওয়া আছে দেখ তো। দেখ, কোনো অন্তরক পদার্থের অণুতে সমান এবং বিপরীত ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মধ্যে কিছুটা দূরত্ব থাকলে ওই অণুটি তড়িৎ দ্বিমেরু হিসেবে আচরণ করে। এই ধরনের অন্তরক পদার্থকে পরাবিদ্যুৎ বলে। আচ্ছা, এখানেতে কিন্তু অ্যাকচুয়ালি এই ডেফিনেশনটা সঠিক নেই। তোদের ডেফিনেশনটা আমরা বললাম কি, পরাবিদ্যুৎ বলতে বোঝায় কি না ইনসুলেটরকেই যখন আমরা সঠিকভাবে ব্যবহার করি চার্জ লোড করার জন্য, তার মধ্যে যদি দুটোর মধ্যে দূরত্ব না থাকে সেটাকে আমরা বলবো কি, যে নন পোলার ডাইইলেকট্রিক, আর যদি তাদের মধ্যে দূরত্ব থাকে তাকে আমরা বলবো কি পোলার ডাইইলেকট্রিক। ওকে, এই কথাটুকুকে তোদের এখানটা থেকে শিখে নিতে হচ্ছে। আচ্ছা, এবারে চলে আসে তোদের এই পাতাটা। এবারে দেখ আমাদের কাছে এখান থেকে কথাটা আসছে কি, দেখতো পরাবিদ্যুতের মেরুবর্তিতা। ওকে, পরাবিদ্যুতের মেরুবর্তিতা, এই জিনিসটাকে আমাদেরকে একটুখানি শিখে নিতে হবে, সেটার কথা আমাদের বইটাতে দিয়ে দেওয়া আছে। ওকে, তো তার জন্য আমরা কিরকম পড়ছি দেখ, আমি এখানটা থেকে একটুখানি চেঞ্জ করে নিই। দেখ কিসের কথা বলছি, পরাবিদ্যুতের মেরুবর্তিতা, রাইট। তো পরাবিদ্যুতের মেরুবর্তিতা, যেটাকে ইংরেজিতে বলা হয় কি পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক। ওকে, তাহলে পরাবিদ্যুতের মেরুবর্তিতা, তাকে আমরা ইংরেজিতে বলছি কি দেখ তো পোলারাইজেশন। ওকে, পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক। এখানেতে কথাটা আসছে কি দেখতো, দেখ কোনো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা পরাবিদ্যুতের নমুনাকে রাখা হয়, তার ভেতরে যে দ্বিমুড়িগুলো আছে আংশিকভাবে তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়, তখন এই সম্পূর্ণ নমুনাটাই আমাদের একটা কার্যকারী তড়িৎ দ্বিমেরুতে পরিবর্তন হয়। একে বলা হচ্ছে কি পদার্থের মেরুবর্তিতা। কিরকম ঘটনাটা বলছি দেখ, ধরে নে তোদের কাছে এরকম একটা সাবস্ট্যান্স আছে, সেই সাবস্ট্যান্সটা হচ্ছে কি তোর না পোলার ডাইইলেকট্রিক। ওকে, তাহলে দেখ আমি এটাকে কার সাবস্ট্যান্স নিয়ে নিয়েছি, এটাকে বলছি কি পোলার, মানে কি এর মধ্যে তড়িৎ দ্বিমেরু আছে আগে থেকে। তো তড়িৎ দ্বিমেরু থাক, তার মানে আমাদের এখান থেকে বলতে পারবো কি দেখ এখানটা থেকে এই একটা তড়িৎ দ্বিমেরু আছে, তার এইদিকে পজিটিভ নেগেটিভ, এই আরও একটা তড়িৎ দ্বিমেরু আছে, এখানেতে আরও একটা তড়িৎ দ্বিমেরু আছে, এই পজিটিভ নেগেটিভ, এখানে আরও একটা তড়িৎ দ্বিমেরু আছে, এখানেতে আরও একটা তড়িৎ দ্বিমেরু আছে। ওকে, এখানেতে আরও একটা তড়িৎ দ্বিমেরু আছে। ওকে, তাহলে দেখ স্বাভাবিক অবস্থায় তড়িৎ দ্বিমেরুর মধ্যে যে সমস্ত তো মানে পোলার ডাইইলেকট্রিকের মধ্যে যে সমস্ত তড়িৎ দ্বিমেরুগুলো আছে তারা চারিদিকে যেরকম সেরকমভাবে ছড়িয়ে আছে।
এবারেতে মনে কর আমি একটা কাজ করলাম, এই মেটেরিয়ালটাকে একটা বাইরের দিক থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ওপর বসিয়ে দিলাম। ওকে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কীরকম ছিল, এরকম ধরনের ছিল। তাহলে দেখ, যদি তাকে এরকম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসিয়ে দিই, তখন এই যে ছবিটা আছে না, এই ছবিটাতে এই যে মেটেরিয়ালগুলো আছে, মেটেরিয়ালগুলো তোদের কি করবে না, আমাদের ইলেকট্রিক ফিল্ডটা যেরকমভাবে দিয়েছি সেই অনুযায়ী নিজেদেরকে ওরিয়েন্ট করে নেবে। ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক থেকে গেছে, দেখ লেফট থেকে রাইট সাইডেতে গেছে। তাহলে দেখ এখানেতে যে মেটেরিয়ালগুলো আছে তার পজিটিভটা এখানে চলে আসবে, নেগেটিভটা এখানে চলে যাবে। আচ্ছা সরি, তোর দেখ এই মেটেরিয়ালটা আছে, দেখ ইলেকট্রিক ফিল্ড গেছে কোথায়, এই দিক থেকে। তাহলে তোদের এখান থেকে ঘটনাটা ঘটবে কীরকম, দেখ এই যে এখানেতে তড়িৎ দ্বিমেরু ছিল, তার নেগেটিভটা এখানে আসবে, পজিটিভটা এখানে যাবে। দেখ এরকমভাবে তারা নিজেদেরকে সাজিয়ে নেবে। ওকে, তাহলে এই যে তাদেরকে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ অনুযায়ী নিজেদেরকে সাজিয়ে নিল, এই ঘটনাটাকেই আমাদের বলা হচ্ছে কি পরাবিদ্যুতের মেরুবর্তিতা, যাকে আমরা বলছি কি পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলছি, দেখ স্বাভাবিক অবস্থায় যে সেটা আমাদের পোলার ডাইইলেকট্রিক আছে, অর্থাৎ তোর তার মধ্যে আগে থেকে কিছু কিছু অণুপরমাণু আছে যাদের মধ্যে নিজেদের তড়িৎ দ্বিমেরু আছে, তাদেরকে এমনি স্বাভাবিক অবস্থায় তারা যেমন তেমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই তার মধ্যে কোনো ইলেকট্রিক প্রপার্টি পাওয়া যায় না। কিন্তু যদি তাদেরকে আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, তখন কি ঘটনা ঘটে, দেখ তখন ঘটনা ঘটে যে এই যে তড়িৎ দ্বিমেরুগুলো আছে তারা একটা নির্দিষ্ট দিক বরাবর নিজেদেরকে ওরিয়েন্ট করে নিয়ে নেয়। তাহলে নির্দিষ্ট দিক বরাবর তারা যদি নিজেদেরকে ওরিয়েন্ট করে নেয়, তখন সেখানটাতে দেখতে পাচ্ছি, দেখ তার মধ্যে একটা ভিতরের দিকেতেও একটা তোর ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়ে যাবে। তোরা এখন কীরকম দেখতে পাচ্ছিস দেখ ঘটনাটা, বাইরের দিক থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা দিয়েছিলিস সেই ইলেকট্রিক ফিল্ডটা ছিল কোথায়, এই দিক বরাবর, সেটাকে বলছিলিস কি দেখ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ওকে, এখন ভিতরের দিকেও একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা কী হয়েছে অপোজিট দিকে, কিসের জন্যে না আমাদের মেরুকরণের ফলে, অর্থাৎ পোলার ক্রিয়েট হওয়ার ফলে। তাহলে এই যে পরাবিদ্যুৎ আছে তার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মানটা কতটা চলে আসবে, নিশ্চয়ই তোরা বলতে পারবি এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা চলে আসবে সেই ইলেকট্রিক ফিল্ডের মানটা তোর কতখানি হয়ে যাবে দেখ তো। ওকে, তাহলে দেখ ইফেক্টিভ ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড কার মধ্যে, নিশ্চয়ই বুঝতে পারছিস ওই পরাবৈদ্যুতিক মেটেরিয়ালটার মধ্যে, সেটা মানে কত চলে আসবে ই মাইনাস ইপি। ওকে, এই কথাটাকে কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে, বোঝা গেল। তাহলে দেখ আমাদের কি আসছে, পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক বলতে আমরা বুঝিয়ে নিলাম কি কোনো একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল, সেই ডাইইলেকট্রিক মেটেরিয়ালকে তোর কি বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট ওরিয়েন্টে তোর দ্বিমেরুগুলোকে সজ্জিত করে নেওয়ার যে পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে কি আমাদের পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক। ওকে, এরপরেতে যে টপিকটা আছে সেই টপিকটাকে যদি তোদেরকে নিয়ে এসে দেখাই, তোরা দেখতে পাবি, দেখ এখানটাতে কি আছে, দেখ পরাবৈদ্যুতিক সামর্থ্য। ওকে, তোরা এখানটাতে দেখতে পাচ্ছিস, দেখ কি লেখা আছে, দেখ পরাবৈদ্যুতিক সামর্থ্য। দেখ তুই দেখতে পাচ্ছিস কথাটাকে, পরাবৈদ্যুতিক সামর্থ্য। তো পরাবৈদ্যুতিক সামর্থ্যটা কি জিনিস, যে বাইরের দিক থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, তারপরে আমাদের এই যে তড়িৎ দ্বিমেরুগুলো আছে তারা নির্দিষ্ট দিকে সজ্জিত হচ্ছে, কিন্তু যদি আমরা অনেক বেশি ইলেকট্রিক ফিল্ডকে অ্যাপ্লাই করে দিই, তখন তারা কিন্তু আর এই অনুযায়ী সজ্জিত থাকতে পারবে না, সেটার একটা সময় আসবে যে তারা ব্রেকআপ হয়ে যাবে। তাহলে বাইরের দিক থেকে ম্যাক্সিমাম যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা পর্যন্ত তাদের পরাবৈদ্যুতিক ধর্ম বজায় থাকবে, সেই ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডটাকেই বলা হয় কি ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথাটা চলে আসছে কি দেখতো, তড়িৎ ক্ষেত্রের যে সর্বোচ্চ মানের জন্য, এখানেতে কথাটা লেখা আছে কীরকমভাবে, দেখ তড়িৎ ক্ষেত্রের যে সর্বোচ্চ মানের জন্য কোনো পদার্থের পরাবৈদ্যুতিক ধর্ম বজায় থাকে তাকে ওই পদার্থের পরাবৈদ্যুতিক সামর্থ্য, যাকে ইংরেজিতে বলা হয়েছে কি দেখ ডাইইলেকট্রিক স্ট্রেংথ বলা হয়। ওকে, তাহলে এই কথাটাকে আমাদেরকে শিখে নিতে হচ্ছে গেল। পরাবৈদ্যুতিক সামর্থ্যের ইউনিটটা মাথায় রাখবো আমরা, সেটা আসছে কত দেখ ভোল্ট পার মিটার। ওকে, তাহলে এই কথাটাকে আমরা দেখে নিচ্ছি। আমি এবারে এই কথাটাকে মুছে নিয়ে তোদের পরের কথাটায় যাব।
গেল। এরপরেতে আমাদের এখানটা থেকে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলোকে আমরা দেখে নেব। ওকে, দেখ এখানটা থেকে এমসিকিউ গুলোর মধ্যে কি কি দিয়েছে, দেখ এমসিকিউ গুলোর মধ্যে দিয়েছে প্রথমেতেই তোর বলে দেওয়া আছে কি, দেখ তো তোর বলে দেওয়া আছে তোর পড়া বিদ্যুৎ হলো ড্যাশ মাধ্যম। আমরা সবাই শিখেছি পড়া বিদ্যুৎকে আমরা কি বলেছি, পড়া বিদ্যুৎকে আমরা সবাই বলেছি দেখ অন্তরক একটা। তাহলে আমাদের এখানটাতে বলে দিলাম কি ডাইইলেকট্রিক হচ্ছে কি আমাদের একটা অন্তরক। তারপরে তো বলা আছে কি দেখ তো অমেরুদণ্ডী পদার্থের, অমেরুদণ্ডী পদার্থের বলতে কি বোঝানো হচ্ছে, নন পোলার ডাইইলেকট্রিক। নন পোলার ডাইইলেকট্রিকের উদাহরণ কি শেখালাম, মিথেন। ওকে, পরাবৈদ্যুতের একটি নমুনা তড়িৎ দ্বিমেরু হিসাবে আচরণ করে। ওকে, আমরা শিখেছি দেখ পরাবৈদ্যুতের কোনো নমুনা তড়িৎ দ্বিমেরু হিসাবে আচরণ করতে পারে কি পারে না। আমরা শিখেছি দেখ স্বাভাবিকভাবে তার কি থাকে, সে ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে, তাই সে আমাদের তড়িৎ দ্বিমেরু হিসাবে আচরণ করতে পারে না। কিন্তু কথা শিখলাম কি দেখ, যদি বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে নমুনার মধ্যস্থিত অনুদ্বিমেরুগুলো নির্দিষ্ট অভিমুখে সজ্জিত হয়। হ্যাঁ, হয়তো সবাই তো শিখলাম বাইরের দিক থেকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে সেটা কি হয়ে যায়, তার একটা পার্টিকুলার ডিরেকশানে ভেতরের মেটেরিয়ালগুলো সজ্জিত হয়ে যায়। তো তাদের সেই ঘটনাটাকে আমরা তাহলে বলছি কি দেখ, সেটাকে আমরা বলছি কি সঠিক। তাহলে আমরা দেখে নিলাম কি জিনিস, দেখ এই ঘটনাটার ক্ষেত্রে একের দাগেরটা ভুল কিন্তু দুইয়ের দাগেরটা সঠিক। তাহলে এটা কোনটা চলে আসছে, এটা চলে আসছে। তারপরেরটাতে দেখ, তারপরেরটাতে আমরা কথা বলছি কি দেখ তো, পরাবৈদ্যুতের একটি নমুনাকে সুষম তড়িৎ ক্ষেত্র রাখলে অভ্যন্তরে কার্যকারী তড়িৎ ক্ষেত্রের মান কত হয়। আমরা কি শিখে নিলাম, একটু আগে শিখে নিলাম কার্যকারী তড়িৎ ক্ষেত্রের মানের জন্য আমরা কি শিখলাম বলতো, কার্যকারী তড়িৎ ক্ষেত্রের মানের জন্য আমরা শিখলাম হচ্ছে কি যে এফেক্টিভ ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড কত হয় রে, তোদের শিখলাম কি এফেক্টিভ ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমি তোদের লিখে দেখালাম কি ই এফেক্টিভ, সেটা শেখালাম কি বাইরের দিক থেকে অ্যাপ্লাই করেছিলাম কতখানি দেখ ই, ভেতরেতে কি হয়েছিল ইপি। তাহলে দেখলাম কি এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ডের মান আমাদের কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে সেই জন্যে সেটাকে আমরা বলছি কি যেটা তৈরি হবে সেটা আসবে কি অরিজিনালটার থেকে কম। ওকে, তাই এটা সঠিক। এরপরে বলা আছে শূন্যস্থান ও বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক। শূন্যস্থান আর এটাকে আমাদের ধরে নিই কি সমান, কিন্তু পরাবৈদ্যুতিক সামর্থ্য সেটা কিন্তু ডিফারেন্ট। কার পরাবৈদ্যুতিক সামর্থ্য বেশি, সেটা আসছে কি আমাদের বায়ু। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সমান হলেও তোর ডাইইলেকট্রিক ব্রেকডাউনের ভ্যালু কিন্তু ডিফারেন্ট হতে পারে। সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লাইন। সেখানটাতে আমরা দেখছি কি দেখতো যে শূন্যস্থান আর এর মধ্যে যে চার্টটা আছে সেই চার্টটাকে তোরা একটুখানি ফলো কর। দেখ এখানটা থেকে বলা আছে কি দেখতো, দেখ তোদের এখান থেকে দেখতে পাচ্ছিস কি দেখ শূন্যস্থান, শূন্যস্থানেতে পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ কে এর মান কতখানি হয়, আমরা সবাই জানি কতখানি, দেখ যে শূন্যস্থানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হয় কত 1। কিন্তু পরাবৈদ্যুতিক সামর্থ্য, সেই পরাবৈদ্যুতিক সামর্থ্যের মান কত আছে ইনফিনিটি, কেননা তার মধ্যে তো কোনো মেটেরিয়ালই নেই। তাহলে আমরা দেখে নিচ্ছি কি শূন্যস্থানে পরাবৈদ্যুতিক সামর্থ্য আমাদের সব থেকে বেশি হয়। ওকে, যেখানে পরাবৈদ্যুতিক সামর্থ্য কার ক্ষেত্রে, দেখ এখানটা থেকে আমাদের এই টেবিলটার ক্ষেত্রে দেখ বায়ুর ক্ষেত্রে, বায়ুর ক্ষেত্রে আমরা কি শিখেছি দেখ পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু আমাদের যা আছে শূন্যস্থানের এরও তাই, কিন্তু সেখানটাতে দেখ বায়ুর মধ্যে খুব হালকাই কিছু মেটেরিয়াল আছে, যে জন্য আমরা দেখতে পেয়েছি দেখতো এর যে সামর্থ্য সেটা হচ্ছে কিন্তু খুবই কম। ওকে, আর তোরা কার ক্ষেত্রে দেখে রাখছিস, আর তোরা দেখে রাখবি এখান থেকে এই জলের ক্ষেত্রে, জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কি দেখতো 80, কিন্তু তার পরাবৈদ্যুতিক সামর্থ্য কিন্তু পরিবর্তন হয়, আমরা জানি না সেটা কত হয় বলে। তাহলে এটা মাথার মধ্যে রাখছি দেখ যে শূন্যস্থানের পরাবৈদ্যুতিক ধ্রুবক 1 কিন্তু পরাবৈদ্যুতিক সামর্থ্য হচ্ছে অসীম। আর বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক শূন্যস্থানেরই মতন কিন্তু পরাবৈদ্যুতিক সামর্থ্য অর্থাৎ তোর ডাইইলেকট্রিক স্ট্রেংথ তার ভ্যালু হচ্ছে কতখানি 3। ওকে, তাহলে এই কথাটাকে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে প্রত্যেককে। সেটা আসছে দেখতো শূন্যস্থান এবং বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটাকে আমরা বলছি কি সমান, কিন্তু আমরা এই কথাটাও বলে দিচ্ছি দেখ তাদের পরাবৈদ্যুতিক সামর্থ্য কিন্তু ডিফারেন্ট। কার ক্ষেত্রে আলাদা হয়, সবাই শিখেছি দেখ বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক এই পরাবৈদ্যুতিক সামর্থ্য
কম হয়, কিন্তু কার পরাবৈদ্যুতিক সামর্থ্য বেশি হয়? শূন্য স্থানের, সেটার মান কতর কাছাকাছি থাকে? আর সেটা হচ্ছে ইনফাইনাইট। ওকে, তাহলে এটুকুনি কথাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে দেখে নিতে হচ্ছে। চল এবারেতে পরের পাতাতে। এরপরেতে চলে যে এই কনসেপ্টটার ক্ষেত্রে ক্ষেত্র ভেক্টরের কনসেপ্ট। দেখতো এটাকে কিরকম ভাবে আমরা আলোচনা করব। প্রথমেতেই দেখ এই টপিকটার মধ্যে ফার্স্ট যে কথা বলে দেওয়া আছে কি, দেখতো ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। ওকে, এবারেতে দেখ আমরা সবাই শিখেছি কি, দেখ এরিয়া একটা স্কেলার কোয়ান্টিটি হয়, কিন্তু যদি সেটাকে এরিয়াটাকে আমরা ভেক্টর হিসাবে ডিফাইন করি, কখন ভেক্টর হিসাবে ডিফাইন করি না, দেখ যদি আমি বলি কি কোনো একটা এরিয়াকে কিরকম ভাবে কভার করছি সেটার কথা যদি আমাদের বলে দেওয়া থাকে, যেমন মনে কর আমি এখান থেকে বলছি, যদি তোদের লামসাম ভাবে বলে দেওয়া থাকে যে না ভাই দেখো আমার এরিয়া বলতে আমি বোঝাতে চাইছি কি এই হচ্ছে একটা এরিয়া, কীরকম ভাবে আমি এরিয়াটাকে কভার করেছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু তখন তাহলে আমাদের কি থাকবে, এরিয়ার ভ্যালুটা আমাদের নিয়ে নেব কি আমাদের কনস্ট্যান্ট, সেখান থেকে এরিয়াকে আমি স্কেলার হিসাবে চালালেও প্রবলেম নেই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভুল। যদি বলা থাকে এই যে এরিয়াটা আছে, ওকে, এই এরিয়াটাকে আমি বলছি কি দেখ আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানেতে গিয়ে কভার আপ করেছি, ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে গিয়ে কভার আপ করেছি, তখন বুঝবো যে এটার একটা ডাইরেকশান আছে, মানে এই ভেক্টরটার একটা ডাইরেকশান আছে, সেটা কোথায় না, সেটা হচ্ছে এই পাতাটার মানে যে প্লেনে আছে তার ভিতরের দিকে। ওকে, তাহলে আমি বলছি যদি আমি এটাকে বলি কি দেখ ক্লকওয়াইজ ডিরেকশানে এরিয়াটাকে কভার করা হয়, তখন আমাদের যে এরিয়া ভেক্টর থাকবে, ওকে, তার ডাইরেকশান কোথায় থাকবে, ইনসাইড দ্য প্লেন অফ পেপার, ইনসাইড দ্য প্লেন অফ পেপার। আর যদি আমাদের এই এরিয়া ভেক্টরটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানেতে কভার করা হয়, ওকে, মানে দেখ এই একই এরিয়া, সেটাকে বলছি কি দেখ আমি এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে কভার করব, মানে তখন আমাদের এরিয়া ভেক্টরটা কোথায় থাকবে না, সেটা আসবে কি আউটসাইড দ্য প্লেন অফ পেপার। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদেরকে শিখে রাখতে হচ্ছে, তাহলে সেটাকে বলবো কি আউটসাইড দ্য প্লেন অফ পেপার। ওকে, এটুকুনি কথা কিন্তু তোরা তাহলে সবাই শিখে নিচ্ছিস। তাহলে দেখ এরিয়া সেটা একটা ভেক্টর হতে পারে, তাহলে কোন ডিরেকশানে আমি সেটাকে কভার করছি তার উপর নির্ভর করে। আর এরিয়া ভেক্টর সবসময় দেখলি কি প্লেন থেকে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে হবে বা পারপেন্ডিকুলারলি ভেতরের দিকে হবে। কখন ভেতরের দিকে হবে আমরা শিখে নিলাম, যদি সেটা হয় আমাদের এরিয়াটা কভার হয় ক্লকওয়াইজ ডিরেকশানে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানেতে কভার হলে এরিয়া ভেক্টরটা কোথায় থাকবে না বাইরের দিক বরাবর থাকবে। ওকে, তাহলে এটুকুনি ছোট কথা আমরা সবাইকে করে নিলাম। এবারেতে আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ কথা আসছে সেটা আছে কি দেখতো তড়িৎ ফ্লাক্স, বা যাকে ইংরেজিতে আমরা বলছি কি ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, সেই কথাটাকে আমরা একটু দেখি। ইলেকট্রিক ফ্লাক্সটা হচ্ছে কি জিনিস জানিস, দেখ আমরা আগের দিন শিখেছি কি তড়িৎ বলরেখা, সেটা হচ্ছে কি দেখ কোথাও কোনো একটা চার্জ থাকলে তার আশেপাশে ইলেকট্রিক ফিল্ডটাকে বোঝানোর জন্য গ্রাফিক্যালি একটা তোর ইলেকট্রিক ফিল্ড লাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম, সেই ইলেকট্রিক ফিল্ড লাইনকেই বলেছিলাম কি না তড়িৎ বলরেখা। এই কথাটা মাথায় রাখতে হবে যে জায়গাতে চার্জের মান বেশি হবে, মনে কর কোথাও 1 কুলম চার্জ আছে, তার আশেপাশে যতগুলো ফিল্ড লাইন থাকবে, যদি 2 কুলম চার্জ থাকে সেখানে নাম্বার অফ ফিল্ড লাইন কি আসবে ডেফিনেটলি বেশি হবে। তাহলে কোথায় কতগুলো ফিল্ড লাইন থাকছে সেটা নির্ভর করে কার উপরে, সেখানটাতে চার্জ কতটা আছে। কিন্তু
প্রতি একক ক্ষেত্রফলে কতগুলো তড়িৎ বলরেখা আছে সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকেই বলা হয় কি দেখতো তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, তাহলে আমি এখান থেকে কিসের কথা লিখতে পারবো বা এটাকে ডিফাইন করবো কিরকম, সেটাকে আমি একটু সিম্পলিফাই করে লিখে দিই। দেখ সেটা সেরকম কথা, দেখ আমি লিখছি, দেখ নাম্বার অফ ফিল্ড লাইন। ফিল্ড লাইন বলতে কার কথা বোঝাচ্ছি? ইলেকট্রিক ফিল্ড লাইন। ওকে, সেটা কার সাথে প্রপোর্শনাল না, সেটা হচ্ছে কি অ্যামাউন্ট অফ চার্জ, অর্থাৎ কিউ এর সাথে প্রপোর্শনাল। ওকে, তাহলে আমাদের কাছে কথা বলা বোঝা যাচ্ছে কি, দেখ নাম্বার অফ ফিল্ড লাইনের সংখ্যা ইনক্রিজ করবে কখন? যদি তোদের চার্জের মানটাকে বৃদ্ধি করা হয়। ওকে, কিন্তু আমি এখান থেকে কিসের কথা শিখলাম? সেটা হচ্ছে ব্যাট নাম্বার অফ ফিল্ড লাইন। ওকে, নাম্বার অফ ফিল্ড লাইন বলতে কার কথা বোঝাচ্ছে? নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন। ওকে, ক্রসিং মানে পাস করছে, ক্রসিং পারপেন্ডিকুলারলি। ওকে, লম্বভাবে ক্রস করতে হবে, কিন্তু ক্রসিং পারপেন্ডিকুলারলি থ্রু এ ইউনিট এরিয়া। তাহলে একটি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো ফিল্ড লাইন লম্বভাবে পাস করছে থ্রু অ্যান ইউনিট এরিয়া। ওকে, সেটাকে আমরা বলবো কি, দেখ ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, ইলেকট্রিক ফ্লাক্সকে ফাই অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সেটাকে লেখা হয় কীরকম দেখে, দেখ ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের ডট প্রোডাক্ট। মানে সেটাকে আমাদের লিখতে হয় কীরকমভাবে, দেখতো ই এ কস থিটা। ওকে, তাহলে আমরা দেখে নিলাম কি যে দেখ ফ্লাক্স, সেই ফ্লাক্সের ভ্যালুটাকে আমরা লিখি কত? ই এ কস থিটা, বা ফ্লাক্সকে আমি লিখে দিই কীরকমভাবে? ফাই দিয়ে লিখে দিই। ওকে, এখানটাতে কয়েকটা কথা আছে যে কথাগুলোকে তোদেরকে আমি শিখিয়ে দেবো। দেখ দেখ এবারেতে আমাদের কাছে কথা আসছে কি, দেখ তাহলে দেখ ইলেকট্রিক ফিল্ড সবাই শিখলাম কি একটা ভেক্টর, আমরা আগেই কালকের ক্লাসেতে শিখেছি। এরিয়া আমি এখানটা থেকে যা ডিসকাশন করলাম সেখান থেকে শিখলাম কি এরিয়াও একটা হচ্ছে ভেক্টর। তাহলে দেখ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করা হয়েছে, তার মানে আমাদের কি দাঁড়াবে? এই যে ফ্লাক্স আছে সেটা আমাদের কি চলে আসবে? একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলেতে আমরা শিখে নিলাম কি, যেহেতু ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া একটা ভেক্টর, তাই তাদের ডট প্রোডাক্ট অর্থাৎ ফ্লাক্স সেটা আসছে কি একটা আমাদের স্কেলার কোয়ান্টিটি। ওকে, সিম্পল কথা। এবারে দেখ যদি আমাদের এই ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম হয়, ওকে, ইফ ই ইজ ইউনিফর্ম, ওকে, তখন এই যে ফ্লাক্সটা আছে সেটা আমাদের কিন্তু এরকমভাবে ই এ কস থিটার এরকম ডট প্রোডাক্ট দিয়ে কাজ চলে যাবে। কিন্তু যদি তোর এই ইটা নন ইউনিফর্ম হয়, ইফ ই ইজ নন ইউনিফর্ম, ওকে, তখন ফ্লাক্সের মানটা বের করার জন্য কি করতে হবে? দেখতো ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। ওকে, মানে এখানটাকে জানো তোরা ই ডিএস বলে দিস না, সেখানটাতে কিন্তু একটা ডট প্রোডাক্ট আছে, এর জন্য কিন্তু অনেকের কোয়েশ্চেন ভুল হয়ে বেরিয়ে গেছে। অর্থাৎ সেটা থাকবে কি দেখতো ই ডিএস কস থিটা। ওকে, এই কথাটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখে নিলাম কি দেখতো ই এর ভ্যালু ইউনিফর্ম হলে আমাদের ফ্লাক্স কিরকমভাবে বের করতে হবে, ই এর ভ্যালু নন ইউনিফর্ম হলে তখন আমাদেরকে ফ্লাক্সের মান কিরকমভাবে বের করতে হবে। আর দেখ যদি কখনো এরকম করে যে আমাদের ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার গ্রাফ দিয়ে দেয়, ওকে, আমি কিসের কথা বলছি? দেখতো গ্রাফ বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া প্রোভাইড করে। ওকে, তাহলে আমার এখান থেকে চলে আসছে কি দেখতো ইফ গ্রাফ between electric field and area is given. ওকে, মানে আমি ধরে নিচ্ছি কিরকম গ্রাফ দিচ্ছি, দেখতে এরকম ভাবে একটা গ্রাফ ড্র করে নে। দেখ এই এরকম কথা চলে, ওকে, ধরেন এই দিকটাতে দিয়েছি কাকে? ইলেকট্রিক ফিল্ডকে, এই দিকটাতে দিয়েছি কাকে? দেখ এরিয়াকে। তাহলে যদি আমি এরকমভাবে একটা গ্রাফ দিয়ে দিই,
তো সেই পরিস্থিতিতে আমাদের কীরকম ঘটনা চলে যাবে দেখতো, সেই পরিস্থিতিতে ধর এই ইলেকট্রিক ফিল্ড ভার্সেস এরিয়ার গ্রাফটা এরকম আছে, তখন যদি আমাকে ফ্লাক্স ক্যালকুলেট করতে বলে আমরা সবসময়তে জানবো ফ্লাক্সটা কি আসবে না এই গ্রাফের এরিয়া ওভার দ্য এক্স অ্যাক্সিস, অর্থাৎ এরিয়ার উপরে কতখানি আসছে সেটা ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ সেই মুহূর্তে ফ্লাক্স কি আসবে, সেটা হবে দেখ এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এই রকমভাবে কিন্তু আমাদেরকে সিচুয়েশনটাকে ডিল করে নিতে হবে। অর্থাৎ ফ্লাক্সের মানকে কীরকমভাবে বের করব, কিভাবে চলবো, সেটা কিন্তু আমাদের এই অ্যানালিসিস থেকে ক্লিয়ার রাখতে হবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই চলে গেল কার কনসেপ্ট, ফ্লাক্সের কনসেপ্ট। ছবিটাকে তোরা দেখে নে, আমি এটাকে মুছবো। ওকে, এই চলে গেল কিসের কনসেপ্ট, আমাদের ফ্লাক্সের কনসেপ্ট চলে গেল। এবারে তো এটাকে আবার তোরা ব্যাক করা, দেখ এখান থেকে কিসের কথা বলেছে, এখান থেকে কিসের কথা বলেছে দেখ, এটা যে বিশেষ ক্ষেত্র, অর্থাৎ এখানটাতে বলা আছে কি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে কি বলা আছে ইলেকট্রিক ফিল্ডগুলো লম্বভাবে তলের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে। তাহলে সেই পরিস্থিতিতে আমরা দেখে নিচ্ছি কি দেখ ফ্লাক্সের ভ্যালু কত আসছে দেখ ই ডট ডিএস কস থিটা, থিটার ভ্যালু 0, মানে তখন দেখছিস কি ই ইন্টু এক্স ম্যাক্সিমাম। যদি আমাদের এখান থেকে বলা থাকে কি দেখতো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো তলের সাথে সমান্তরালভাবে থাকতে, যদিও সেটা আমাদের থাকার সম্ভাবনা খুবই কম, যদি থেকে থাকে সেখান থেকে আমাদের ফ্লাক্সের মান কত আসবে ই ডিএস কস 90, অর্থাৎ সেখানটা থেকে মানটা চলে আসবে কত 0। এবারে দেখ এর এককের কথা বলা আছে, এর তড়িৎ ফ্লাক্সের একক, এককটার কথার সময় কীরকমভাবে তোরা অ্যানালিসিস করে নিচ্ছিস দেখতো। ওকে, দেখ তার জন্যে তোরা শিখছিস এরকমভাবে, তোরা সবাই শিখেছিস কি দেখ, তোরা সবাই শিখেছিস হচ্ছে যে এরকম কথাটা, দেখ ফ্লাক্স ইকুয়াল টু আমরা কত শিখেছি দেখ ই ডট এ, তাই তো। ইলেকট্রিক ফিল্ড তার ইউনিট আমরা কত শিখেছি দেখ, তো সবাই শিখেছি দেখ ভোল্ট পার মিটার। এরিয়া তাকে আমরা কত শিখেছি মিটারের স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে ফ্লাক্সের একক তোর কত চলে যাবে দেখ ভোল্ট ইন্টু মিটার। তাহলে এটা হয়ে গেল কি ইউনিট অফ ফ্লাক্স, রাইট। ডাইমেনশন তোদের এই স্টেজে এসে সেটা দরকার নেই, তোদের যদি দরকার নিজেদের ইচ্ছা রাখে সেটাকে তোরা কভার করে দেখে নিবি। এরপরেতে আমাদের এখান থেকে বলা আছে কি দেখতো যদি ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে বেরিয়ে যায় তাকে আমাদের এখানটাতে ডিফাইন করা কীরকম আছে দেখতো, ইলেকট্রিক ফিল্ড যদি আমাদের বাইরের দিকে বের হয় সেটাকে আমাদের বলে দিয়েছি কি দেখ না, সেটাকে বলে দিয়েছি হচ্ছে যে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর ইলেকট্রিক ফিল্ড যদি ভিতরের দিকে এন্ট্রি করে ওকে, তখন আমরা সেটাকে বলে দিয়েছি কি দেখতো ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। ওকে, এরপরে দেখি আছে দেখ ঘনকোণ বা বলা আছে কি সলিড অ্যাঙ্গেল। দেখ আমাদের এখান থেকে বলা আছে কি দেখতো এখানটা থেকে এই যে এরিয়াটা আছে ওকে, এই এরিয়াটা আমাদের কি করেছে এই কেন্দ্রটার ওপর একটা তো দেখতো সলিড অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, যেটা তোদের ছবিটাতে এখানটাতে মেনশন করে দেওয়া আছে। এই যে কোনো কেন্দ্রের ওপরেতে আমাদের একটা সলিড অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেটাকেই আমাদের এখান থেকে ঘনকোণ বলা হয়েছে। ওকে, তো এটুকুনি পয়েন্ট তোরা এখানটা থেকে দেখে নিবি, আর সেরকমভাবে কিছু তোদের এখানটা থেকে দেখার দরকার নেই। ওকে, সবসময় এই লাইনটাকে তোদের মুখস্থ রাখতে হবে। দেখ কোন লাইনটা, সেটা আসছে দেখ তলটি গোলকীয় আকারের না হয়ে অন্য কোনো সমতল হলেও বক্রতলের মধ্যবিত্ত কোনো জায়গাতে তোর যে ঘনকোণ উৎপন্ন হয় তার মান আসছে কতখানি না 4 পাই। তো এই ঘনকোণের মান কীরকমভাবে বের করে না, সমগ্র গোলক পৃষ্ঠের ক্ষেত্রফলকে r² দিয়ে ভাগ করা হয়। আমরা জানি সমস্ত গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল কতখানি থাকে না, সেটা থাকে হচ্ছে আমাদের তো 4 পাই r² ডিভাইডেড বাই r², তাই আমরা পেয়েছি কত 4 পাই। আর ঘনকোণকে ডিফাইন করেছি কীরকমভাবে দেখ
তলের ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে তলের ক্ষেত্রফলকে ব্যাসার্ধের স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা ঘনকোণ পেয়ে যাই। ঘনকোণকে আমাদের কি করা হয়, ওমেগা দিয়ে ডিফাইন করা হয়। ওকে, আমরা এবারে দেখ আরো একটা ইম্পর্টেন্ট থিওরি আছে, যেটা আছে কি গাউসের উপপাদ্য। সেই গাউসের উপপাদ্যটাকে আমরা দেখে নেব, রাইট? বইয়ে তো লেখা আছে, তোরা তো দেখতেই পাচ্ছিস, আমি সেটাকে তবু একটুখানি পড়িয়ে দেবো, যেটা তোদের পরীক্ষার ক্ষেত্রে খুব দরকার হবে। তো দেখ সেই গাউসের উপপাদ্যটাকে আমরা পড়ছি কি, সেটা হচ্ছে কি দেখ, গাউসের উপপাদ্য ইংরেজিতে তাকে আমাদের বলা হয় কি দেখ, গস থিওরেম, GAUSS, গস থিওরেম। ওকে, তো গস থিওরেমটা কিসের জন্য ব্যবহার করা হয়? এক নম্বর কথা হচ্ছে কি, গস থিওরেমটাকে ব্যবহার করা হয় বা এর ইউজ কোথায় সেটা আমরা বলতে পারবো কিসের জন্যে। হয় আমাদের ফ্লাক্স বের করব, ওকে, টু ফাইন্ড আউট দ্য ফ্লাক্স। তাহলে ফ্লাক্স বের করার যদি দরকার হয় আমরা গস থিওরেমকে ব্যবহার করব। আর কখন গস থিওরেমের ব্যবহারের দরকার পড়ে না, সেটা হচ্ছে কি দেখতো, কার জন্যে না, টু ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করার জন্য বা ফ্লাক্সের ভ্যালু বের করার জন্য আমাদের গস থিওরেম অ্যাপ্লাই করতে হয়। ওকে, তো সেটার জন্য আমাদের আরও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কি দেখতো, একটা ক্লোজড সারফেস দরকার। তাহলে গস থিওরেম পড়তে গেলে আমাদের একটা অবশ্যই কি দরকার, ক্লোজড সারফেস দরকার। এই ক্লোজড সারফেসটা কি করবে না, ইট উইল কভার আ চার্জড এরিয়া। এই যে ক্লোজড সারফেসের কথা বললাম, এই সারফেসটা যে আমাদের প্র্যাকটিক্যালি থাকতে হবে তার কোনো মানে নেই, এটা আমাদের হাইপোথেটিক্যাল সারফেস হতে পারে। গেল, এই যে ক্লোজ সারফেসটা, এই হাইপোথেটিক্যাল সারফেসটা, যেটা আমাদের কি করবে, কোনো চার্জকে আমাদের কভার করে রাখবে বা পুরোপুরি ঘিরে রাখবে, এই হাইপোথেটিক্যাল সারফেসটার আরও একটা নাম হচ্ছে কি দেখতো, গসিয়ান সারফেস। ওকে, তাহলে দেখ এই থিওরেমটাকে অ্যাপ্লাই করতে গেলে কীরকম করতে হচ্ছে দেখ, ধরে নে আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আছে এরকম একটা পজিটিভ চার্জ আছে, কি নেগেটিভ চার্জ আছে সেটার কথা একই, রাইট? ধর আমাদের কাছে একটা পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ বডিটা কীরকম আছে, ধর এই পজিটিভ চার্জ একটা পয়েন্ট চার্জ না, এই বডিটা আছে। তো প্রথমেতে আমাদের গস থিওরেমকে অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, এই চার্জটাকে পুরোপুরি ঘিরতে পারে এরকম একটা ক্লোজড সারফেস দরকার। তো এটাকে পুরোপুরি ঘেরার জন্য আমাদের কে চলে আসবে দেখ, আমাদের একটা স্ফেরিক্যাল সারফেস হলে সব থেকে বেটার, যে কি করতে পারবে, আমাদের সহজেতে এই পুরো জিনিসটাকে ঘিরে ফেলতে পারবে, তাই তো? তাহলে এই দেখ, এই ক্লোজড চার্জটাকে পুরোপুরি ঘেরার জন্য একটা এরকম স্ফেরিক্যাল সারফেস কনসিডার করলাম, যে কি করলো, পুরো চার্জটাকে ঘিরে ফেললো। সেই যে স্ফেরিক্যাল সারফেসটা, সেই সারফেসটাকেই বলা হয় কি দেখতো, গসিয়ান সারফেস। ওকে, এই গসিয়ান সারফেসের মধ্যে দিয়ে কতখানি ফ্লাক্স বাইরের দিকে বেরোবে সেটাই আমাদের বলে দেওয়া আছে কোথায়, এই গস থিওরেমেতে। তো বলছে কি দেখ, এই গসিয়ান সারফেসটার মধ্যে যে ফ্লাক্স বাইরের দিকে বেরোবে তার মান হচ্ছে কি, যে টোটাল চার্জ কতখানি এর মধ্যে এনক্লোজড আছে ডিভাইডেড বাই এপসাইলন নট। ওকে, এবার দেখ এই ফ্লাক্স মানে আমরা আবার কত শিখেছি দেখ, ফ্লাক্স মানে শিখেছি ইন্টিগ্রেশন অফ ই ডট টিএস, রাইট? সেটা ইকুয়াল টু, তাহলে আমাদের চলে আসবে কত দাঁড়িয়ে দেখতো, নেট চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট। ওকে,
এবারেতে প্রশ্ন আসছে নেট চার্জ, এই কথাটা বলে আমি কিসের কথা বোঝাতে চাইছি? এই নেট চার্জ এই কথাটা বলে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এরকম, দেখ কিসের কথা বলছি। ওকে, চলে আমি এটাকে নেট চার্জের ব্যাপারটাকে তোদের সাথে আলোচনা করে নিই। দেখ কিরকম বলছি, ধরে নে আমাদের কাছে এরকম আছে, এই জায়গাতে আছে মনে কর, ওকে, এই জায়গাতে আছে মনে কর একটা প্লাস 10 কুলম্ব চার্জ আছে। ওকে, এই হচ্ছে 10 কুলম্ব চার্জটা, ভালো করে শোন। এখানটাতে আছে মনে কর আরও একটা রকম প্লাস 20 কুলম্ব চার্জ আছে। ওকে, এই চলে গেল কে তোর 20 কুলম্ব চার্জ। আমরা এখানটাতে রেখেছি কতখানি দেখ, -5 কুলম্ব চার্জকে। ওকে, এই চলে গেল কি 5 কুলম্ব চার্জ। ওকে, এবারেতে আমি বলছি কি একটা আমি গসিয়ান সারফেসকে কনসিডার করছি। গসিয়ান সারফেসটাকে কিরাম কনসিডার করব, এই তিনটে চার্জকেই পুরোপুরি ঘিরে ফেলছে, আমি এরকম গসিয়ান সারফেস কনসিডার করলাম। আমার সেটা যদিও পুরোপুরি কল্পনা, আমি কীরকমভাবে কল্পনা করছি তার উপর কিন্তু আমাদের গসিয়ান সারফেস ডিটারমাইন হবে। তো আমি ধরে নিলাম কি এটাকে পুরোপুরি কভার করছে একটা এরকম গসিয়ান সারফেস ধরে নিলাম। ওকে, বুঝতে পারছিস? তো এটার ক্ষেত্রে মানে ওই গসিয়ান সারফেসটার মধ্যে দিয়ে কতখানি ফ্লাক্স বাইরের দিকে যাবে সেটার নিয়ম বলছে কি দেখতো, আমাদের নেট চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট। এবার টোটাল চার্জ বলতে আমরা কি শিখেছি, চার্জের অ্যাডিটিভ রুল। টোটাল চার্জ কত আসবে, 10 + 20 -5, মানে এখান থেকে টোটাল চার্জ বলতে কত বলছে দেখ, 10 + 20 -5 বাই এপসাইলন নট। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবি কতখানি দেখতো, 25 বাই এপসাইলন নট। ওকে, এইটা হবে কি অ্যামাউন্ট অফ ফ্লাক্স। আর অ্যামাউন্ট অফ ফ্লাক্সকে আমরা সবাই কি শিখেছি, কোন একক দিয়ে লেখা হয়, ভোল্ট ইন্টু মিটার। ওকে, তাহলে এই হয়ে গেল কি টোটাল চার্জের কনসেপ্টটা। এবারেতে তোরা আমাকে বলতে পারিস যে স্যার আমি এই রকমভাবে যদি এরিয়াটাকে না নিয়ে আমি এরিয়াটাকে অন্যভাবে নিতাম, নিতেই পারতিস। তার জন্য কীরকম হতো, তার জন্যে মনে করো আমি এখান থেকে ছবিটাকে ঘোরাচ্ছি, মানে বদল করছি। দেখ এই ছিল কি আমাদের এরিয়াটা, এই এরিয়াটাকে হাঁটিয়ে দে। আমি বললাম যে আমার শখ করে বা কোয়েশ্চেন এমনভাবে দিয়েছে যেখানটাতে তোকে এরকমভাবে ডিফাইন করেছে যে তোর ক্লোজড সারফেসটা আছে, সেই ক্লোজড সারফেসটা হচ্ছে কি এইরকমভাবে ডিফাইন করে দেওয়া আছে। ওকে, এই যে ক্লোজড সারফেসটা, এখন তাহলে আমি এটাকে বলবো কি, এটাকে বলবো হচ্ছে তোর গসিয়ান সারফেস। ওকে, যদি আমাকে এখন কোয়েশ্চেন করে এই গসিয়ান সারফেসটার থ্রু দিয়ে কতখানি ফ্লাক্স যাচ্ছে, তো তাহলে এই গসিয়ান সারফেসটার মধ্যে দিয়ে ফ্লাক্স বলতে গেলে আমাদের কি করতে হবে দেখতো, আমরা বলবো কি ফাই ইকুয়াল টু টোটাল চার্জ কত আসছে, 10 - 5, মানে আমাদের পেয়ে যাবো কত, 5 বাই এপসাইলন নট। ওকে, তাহলে যে গসিয়ান সারফেসটা দেবে সেই গসিয়ান সারফেসটার মাঝে আমাদের কতখানি চার্জ আছে সেটাকে আমাকে বিবেচনার মধ্যে নিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে কি এনক্লোজড সারফেসটার প্রিন্সিপাল বা আমাদের গসিয়ান সারফেসের ফান্ডামেন্টালস। ওকে, এবারে দেখ আমাদের এই যে গসের থিওরেমটা আছে, এই গসের থিওরেমটার অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে। কীরকমভাবে এই অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলোকে আমরা একটা একটা করে দেখে নেব। ওকে, প্রথমেতে আমরা যে একটা অ্যাপ্লিকেশান দেখব সেটা হচ্ছে কি দেখতো, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। ওকে, দাঁড়া তোদেরকে এই জিনিসটা একবার আমি দেখাই, এই জিনিসটা থেকে দেখালে তোরা বুঝতে পারবি। দেখ ওকে, তাহলে দেখ আমি কোন টপিকটাকে নিয়ে ডিসকাশন করতে চাইছি এখন। দেখ এটাকে, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। তাহলে অসীম দৈর্ঘ্য আছে তার জন্যে কোনো
অসীম দৈর্ঘ্যের কোনো তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমাকে নির্ণয় করতে হবে। তো তার জন্য আমরা কিরকম ভাবে প্রিন্সিপাল করছি দেখ। ধরে নে আমাদের কাছে এই একটা তার আছে, যেই তারটা হচ্ছে কি অসীম দৈর্ঘ্যের তার, অনেক লম্বা পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। সেটার মধ্যে কতটা চার্জ আছে তাহলে আমাদের ইম্পর্টেন্ট না, কারণ অসীম দৈর্ঘ্য অবধি আছে মানে কি থাকবে, সেখানে তো অসীম চার্জ থাকবে। আমি এখানটা থেকে সেটা বলে নিচ্ছি যে এটার যে লম্বা চার্জ থাকলে তাকে আমাদের কি ডিফাইন করতে হয়, আমরা সবাই শিখেছি তার ডিফাইন করতে হয় লিনিয়ার চার্জ ডেনসিটি। ওকে, অর্থাৎ যাকে আমরা বলি কি রৈখিক ঘনত্ব। ওকে, মানে আমরা যেখানটা থেকে বলেছি কি দেখতো অসীম দৈর্ঘ্যের চার্জের ক্ষেত্রে আমাদের কি দিয়ে দিতে হয় না প্রতি একক দৈর্ঘ্যের আধান, যাকে আমরা বলি কি রৈখিক ঘনত্ব। ওকে, সেটা আমরা বলছি কি লিনিয়ার চার্জ ডেনসিটি। সেই লিনিয়ার চার্জ ডেনসিটির ভ্যালুটাকে বলছি কতখানি দেখ ল্যাম্বডা। তার জন্যে আমরা করতে চাইছি কি এই তারটা থেকে তোর স্মল এক্স ডিস্টেন্স জুড়ে একটা পয়েন্ট পিতে আমরা কি করতে চাইছি না ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। ওকে, তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, আগে পুরো রডটাকে ঘিরতে হবে। পুরো রডটাকে তো ঘেরা আর পসিবল নয়, আমরা কি করতে পারবো একটা ছোট্ট জায়গাকে ঘিরতে পারবো। এখানে থেকে তো আর আমি পুরোটাকে ঘেরার জন্য তার স্ফিয়ার কল্পনা করতে পারবো না। এখান থেকে আমাকে কি কল্পনা করতে হবে দেখ, এখান থেকে কল্পনা করতে হবে আমাদের একটা এরকম সিলিন্ড্রিক্যাল জায়গা। কেননা স্ট্রেট কোনো জায়গাকে ঘেরার জন্য একটা সিলিন্ডারই সব থেকে বুদ্ধিমানের কাজ। কেননা আমাদের এখান থেকে স্ফিয়ার হলেও হতো, কিন্তু সেটা কত বড় স্ফিয়ার করবো, কিছু না কিছু তো পার্টটা একটা বাইরে চলেই যাবে। তো সেই জন্যে আমাদের এখান থেকে এরকমভাবে দেখবো। এবারেতে আমরা এখান থেকে দেখতে পারবো দেখ এই যে তারটা আছে, এই তার থেকে ইলেকট্রিক ফিল্ড কি হবে, এরকমভাবে লম্বভাবে বাইরের দিকে যাবে, এখান থেকে লম্বভাবে বাইরের দিকে যাবে। তো ঠিক আছে, আমাদের এখান থেকে ফ্লাক্সের মান কত দেখতে পারবো দেখ, এর মধ্যে যে টোটাল চার্জ আছে Q/ε0। এর মধ্যে টোটাল চার্জ কত, ধরে নে এই যে লম্বাটাকে আমরা কল্পনা করেছি না, এই লম্বাটা হচ্ছে কতখানি L। আমরা শিখেছি কত ল্যামডা আছে, ল্যামডা মানে আমরা কতখানি যদি জানা থাকে তাহলে আমরা কিউ বের করতে শিখেছি, সেটা থাকে কত ল্যামডা ইন্টু এল। তাহলে এখানেতে ফ্লাক্সের মানটাকে আমরা লিখে দেবো কত দেখতো ল্যামডা L/ε0। ফ্লাক্সের ফর্মুলা আমরা কত শিখেছি দেখ, ফ্লাক্সের ফর্মুলা শিখেছি হচ্ছে দেখ ইন্টিগ্রেশন অফ E.ds। ওকে, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর কি আছে, এক একটার সাথে পারপেন্ডিকুলার আছে, তাহলে এখান থেকে cos 0 ডিগ্রি হয়ে যাবে। cos 0 ডিগ্রি হয়ে গেলে আমাদের কি হয়ে যাবে না, আমাদের এই ভ্যালুটা তো 1 হয়ে যাবে, কারণ আমার বেসিক্যালি E.ds আছে মানে কত থাকবে E.ds cos θ। ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া আমাদের কি আসছে না দেখ, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া বললে ভুল হবে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর এরিয়া ভেক্টর একটা আরেকটার সাথে কি করছে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর এরিয়া ভেক্টর একটা আরেকটার সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে সেখানটা থেকে আমাদের চলে যাবে কি দেখ E.ds cos 0 ডিগ্রি, মানে সেখান থেকে আমরা লিখে দেবো কতখানি দেখ E.ds মানে E ইন্টু ds। তাহলে এখান থেকে E ইন্টু ds লিখে ফেলেছে, গেল। সেটা ইকুয়াল টু আমি লিখছি কত দেখ ল্যামডা L/ε0। ই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। পুরো এরিয়া মানে কি, এই যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারের সারফেস এরিয়া মানে বক্র সারফেস এরিয়া, সিলিন্ডারের বক্র সারফেস এরিয়ার ফর্মুলা কত আছে দেখ, আমরা সবাই শিখেছি দেখ 2πr ইন্টু এল, সেটা ইকুয়াল টু কত পাচ্ছি দেখ ল্যামডা L/ε0। দুদিক থেকে এল কেটে গেল, তাহলে আমরা সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডের মান কত পেয়ে যাব দেখ তো λ/2πε0 আর λ/2πε0 ওপরটাকে যদি আমি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি সেটা কত পেয়ে যাবে দেখ তো 4πε0 আর। তাহলে দেখ 1/4πε0 তাকে আমাদের বলা হয় কত কে, তাই সেটা দিয়ে লিখতে পারবো কত দেখ 2k λ/r। তাহলে দেখে নিচ্ছি দেখ আমাদের এই তোর অসীম দৈর্ঘ্যের ঋজু তারের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান কত আসবে 2k λ/r। ওকে, একবার দেখে নে স্ক্রিনটাকে, মানে আমি পুরো ব্ল্যাক করে দিলাম। এবারেতে তোরা একটা জিনিস বুঝতে পারবি, সেটা হচ্ছে কি দেখ এখানেতে ইলেকট্রিক যে ফিল্ডটা আসছে সেই ইলেকট্রিক ফিল্ড দেখ কেও কনস্ট্যান্ট ল্যামডাও কনস্ট্যান্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি চলে আসবে প্রপোর্শনাল টু 1/r। ওকে, তাহলে আমাদের যদি কোথাও ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্সে গ্রাফ ড্র করতে বলে, মানে আমি কিসের কথা বলছি দেখ ইলেকট্রিক ফিল্ড
ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ, তাহলে সেটা হলে আমাদের কীরকম করতে পারতাম, দেখ ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ হলে আমাদের এরকম চলে আসতো। ধরে নি না এই একদিক বরাবর তোরা দিয়ে দিয়েছিস কাকে, একদিক বরাবর তোরা দিয়ে দে এক্স অ্যাক্সিসকে, আর একদিক বরাবর তোরা দিয়ে দে হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে। ওকে, তাহলে কীরকমভাবে কথা বলছি দেখ, এদিক বরাবর নিয়ে নে ইলেকট্রিক ফিল্ড, আর এই দিক বরাবর নিয়ে নে কাকে, এই দিক বরাবর নিয়ে নে হচ্ছে ডিস্টেন্সকে। তাহলে দেখ প্রপোর্শনাল হলে গ্রাফটা কীরকম হয়, এরকম ধরনের চলে আসে। ওকে, তাহলে যেটাকে আমরা বলি কি দেখ আয়তকার সমপরাবৃত্ত। ওকে, যাকে আমরা ইংরেজিতে বলি কি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, তাহলে এই হয়ে গেল কি আমাদের ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ। ওকে, সুন্দরভাবে দেখিয়ে দিলাম, তোরা সবাই সেটাকে ভালো করে প্রপারলি ফলো করে নি। এরপরেতে চলে আসছে কিসের জন্য, দেখ তো আমাদের পরের পাতায় চলে যাব। পরের পাতায় কি বলছে দেখ তো, না অসীম সমতল পাতের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। ওকে, কিসের কথায় আয় ছবিটাকে দেখ। ওকে, দেখ এখানটাতে বলা আছে কি দেখ অসীম সমতল পাতের জন্য আমাদের তড়িৎ ক্ষেত্র। সমতল পাত মানে কি, এই যে পাতটা দিয়ে দেওয়া আছে সেই পাতটা কি আছে, খুবই পাতলা একটা সমতল পাত এবং সেটা খুবই লম্বা। তাহলে আমাদের এখান থেকে ঘটনাটাকে কিরকম ভাবে দেখতে পাচ্ছি দেখ, দেখ দেখ এরকম একটা অসীম মানে তোর একটা হোয়াইট বোর্ড নিয়ে নিলাম, আমি এখানটা থেকে তোদেরকে এঁকে দেখাচ্ছি। দেখ আমি এখান থেকে কিসের কথা বলছি, এই সরি রে, ওকে এই থাক, এটাতে তোদের ঠিকঠাক লাগছে। এখানটা থেকে আমি কিসের কথা বলছি দেখ, ধর তোদের আমি এরকম একটা তোর লম্বা একটা সমতল পাত নিয়ে নিয়েছি এরকম। ওকে, এই আমাদের একটা লম্বা সমতল পাত নিয়ে নিয়েছি। এই সমতল পাতটার মধ্যে আমরা বলে দিয়েছি কি দেখ আছে আমাদের চার্জ আছে। ওকে, তো দেখ এই চার্জ থাকলো, তাহলে এই চার্জ থাকার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে, পাত থেকে লম্বভাবে বাইরের দিকে যাবে। মানে আমরা বুঝতে পারবো দেখ ইলেকট্রিক ফিল্ড এদিকটাতেও যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড এদিকটাতেও যাচ্ছে, ঠিক সেরকমভাবে ইলেকট্রিক ফিল্ড এদিকেও যাবে, এদিকেও যাবে। তো এবারেতে আমি যদি এর জন্য ফ্লাক্স বের করতে চাই আমাকে কি করতে হবে, না একটা গসের সূত্র অনুযায়ী একটা আমাদের ক্লোজড সারফেস করতে হবে, যে কি করে পুরো সারফেসটাকে বা পুরো কার্ভটাকে আমাদের ঘিরে দিতে পারে। তো সেটার জন্যে আমি যে কাজটা করব দেখ, সেটার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে একটা ক্লোজড সারফেসকে ধরে নেব। তো ক্লোজড সারফেসটা কীরকম হবে সেটা আমাদের চয়েস, আমি কোথাও বলে দেওয়া নেই যে আমাদের সারফেসটাকে কীরকম নিতে হবে। তো আমি এদিকটাতেও একটা সারফেসের পার্ট নিলাম, উল্টো দিকেতেও ফিল্ড যাচ্ছে, তাহলে উল্টো দিকেতেও আমাকে কি করতে হবে এরকমভাবে একটা পাথ নিয়ে নিতে হবে। তাহলে মাঝখানেতে সে কতটা এরিয়াকে কভার করে নিল, এই এরিয়াটাকে কভার করে নিল। দেখ এদিকের এরিয়াটাও হচ্ছে এ, এদিকের এরিয়াটাও হচ্ছে এ। ইলেকট্রিক ফিল্ড এটাতেও লম্বভাবে বেরিয়েছে, এদিকটাতেও লম্বভাবে বেরিয়েছে, রাইট। এবারেতে আমি যদি এখানটা থেকে বলি যে এখানটা থেকে টোটাল ফ্লাক্স কতখানি, সেটা হচ্ছে কি দেখ চার্জ বাই এপসাইলন নট, তাই তো। এবারেতে প্রশ্ন আসছে যে এখানেতে টোটাল চার্জ কতখানি, এখানটাতে আমাদের কি ধরনের চার্জ নিতে হবে। দেখ এটা তো পাতলা প্লেট, তাহলে এখানটাতে নিতে হবে আমাদের দেখ তোর ক্ষেত্র ঘনত্বের কথা নিতে হবে, অর্থাৎ যাকে আমরা ইংরাজিতে বলি কি দেখ সারফেস চার্জ ডেন্সিটি, রাইট। সারফেস চার্জ ডেন্সিটি কীরকমভাবে নিতে হয়, সিগমা।
আমরা সবাই শিখেছি কি সিগমা ইকুয়াল টু কত হয় কিউ বাই এ। তাহলে কিউ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাবো দেখ সিগমা ইন্টু এ। তাহলে আমরা যে এই যে এখানটা থেকে ফ্লাক্সের ভ্যালুটাকে বের করলাম না, এই ফ্লাক্সের ভ্যালুটা তাহলে আমাদের কতখানি চলে আসবে দেখ তো। ফ্লাক্সের ভ্যালুটা চলে আসবে দেখ কিউ এর জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে তোর সিগমা এ বাই এপসাইলন নট। এবার ফ্লাক্স মানে আমরা কত শিখেছি দেখ, ফ্লাক্স মানে শিখেছি ই ইন্টু ডিএস, সেটা ইকুয়াল টু কত চলে যাচ্ছে দেখ সিগমা এ বাই এপসাইলন নট। দেখ ডিএস মানে কি এদিকের এরিয়াটা এদিকের এরিয়াটা, দুটো এরিয়াকেই নিতে হবে। দুটো এরিয়াই কত, এখানটাতেও ছিল এ, তাহলে এটাও এ এটাও এ, তাহলে টোটাল এরিয়া কত আসবে 2a। মানে আমি এখান থেকে লিখবো কত ই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল ই ইন্টু 2a ইকুয়াল টু সিগমা এ বাই এপসাইলন নট। এ বেরিয়ে গেল, তাহলে ই এর ভ্যালু আমাদের চলে আসছে কত দেখ সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে দেখ আমাদের যদি কোথাও একটা এরকম পাতলা পাত থাকে তার জন্য যে ইলেকট্রিক ফিল্ডের মানটা সেটা পাচ্ছি কত সিগমা বাই 2 এপসাইলন নট। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে ইলেকট্রিক ফিল্ডের এই ভ্যালুটা আমাদের কিন্তু কনস্ট্যান্ট। কিন্তু যদি এটা পাতলা পাত না হয়ে আমাদেরকে এটা বলে দেওয়া থাকতো কি দেখতো এটা একটা পরিবাহী, যে কথাটা তোর এখানটাতে ছবিতে বলে দেওয়া আছে দেখ আহিত পরিবাহীর নিকটতম বিন্দুতে। যদি এটা পরিবাহী হতো আমরা সবাই কি জানি তার পুরো চার্জটা কোথায় থাকে, পুরো চার্জটা তার সারফেসে থাকে। এবং আমরা এই কথাও শিখেছি দেখ পরিবাহীর ভিতরের কোনো বন্ধে কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন যায় না। অর্থাৎ এই ছবিটার ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারবো দেখ এই ভিতরের লাইনে কিন্তু কোথাও ইলেকট্রিক ফিল্ড নেই। তাহলে ইলেকট্রিক ফিল্ড নেই মানে আমাদের এই যে গসিয়ান সারফেসটা এটা ভিতরের দিকে হবে না, শুধুমাত্র গসিয়ান সারফেসটা কোথায় গেছে এই বাইরের দিকে গেছে। তো সেই কথার জন্যে যদি আমাদের এটা পরিবাহীর নিকটতম বিন্দুতে বলতো তখন এই ফ্লাক্সের এই জায়গাটাতে ভ্যালুটা তো সেম থাকতো, মানে এদিকটাতে থাকতো কি থাকতো কিউ বাই এপসাইলন নট। কিউ এর জায়গায় কত লিখতিস সিগমা এ এপসাইলন নট, তোর ফ্লাক্সের জায়গায় কত লিখতিস ই ইন্টু ডিএস। খালি সমস্যা আসছে কত দেখ ডিএস এর একদিকের এরিয়া আছে অর্থাৎ এই দিকের এটাই আছে, তাই সেখান থেকে তোরা লিখতে পারছিস কত ই এ সিগমা এ বাই এপসাইলন নট। তাহলে এ বেরিয়ে যেত গেলে এই পরিস্থিতিতে আমাদের ইলেকট্রিক ফিল্ড পেতাম কত সিগমা বাই এপসাইলন নট। ওকে, এটাতে তোরা দেখতে পাচ্ছিস দেখ পরিবাহী হলে তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান আমাদের কি হচ্ছে বেশি হচ্ছে বাইরের দিকে, কত আসছে সিগমা বাই এপসাইলন নট। আর যদি আমাদের পাতলা পাত হতো, পাতলা পাত হলে ইলেকট্রিক ফিল্ড দুদিকেতে ডিভাইডেড হয়েছে, সেই জন্য আমাদের দেখ এখানেতে ইলেকট্রিক ফিল্ডের মান কত পেয়েছি দেখ সিগমা বাই 2 এপসাইলন। ওকে, তাহলে এই কথাগুলো তোরা মাথায় রাখিস। এখান থেকে বাকি চ্যাপ্টারটার ক্ষেত্রে আর সেরকম কোনো কিছু কথা নেই, তোদের আমি অঙ্কগুলো দাগ দিয়ে দিই তোরা সেগুলো করে নিবি। কোয়েশ্চেন নাম্বার 1টাকে তোরা দাগ দিয়ে দিলাম, এটাকে তোরা করবি। আর তোরা যেটা করবি সেটা আসছে কি দেখতো এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 4টাকে তোরা ফলো করবি। 1 মিনিট, 4টাকে তোরা করার চেষ্টা করবি। কোয়েশ্চেন নাম্বার 5টাকেও তোরা করে নিবি, আর সেখান থেকে সেরকম কিছু করার দরকার নেই। তারপরে তো তোরা এখানেতে এই যে পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউগুলো আছে পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউগুলোকে করে ফেলবি। পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউগুলোর মধ্যে তোদের একটা কথা বলে রাখি, পরীক্ষার জন্য এই 3টে এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ, 4-এর দাগের, 5-এর দাগের আর 10-এর দাগের এমসিকিউটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোরা করিস, করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় কোনো সমস্যার সম্মুখীন হোস আমাদেরকে তোরা হোয়াটসঅ্যাপে বা তোরা আমাদের ভিডিওর নিচেতে লিঙ্ক ডিসক্রিপশানে তোরা লিখে পাঠাস, আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ওকে, তো চল, আশা করব ক্লাসটা ভালো লাগলো, বন্ধুদের সাথে এটাকে শেয়ার করিস। আমরা কিন্তু আমাদের ছায়া প্রকাশনের বইয়ের 2য় অধ্যায়টাকেও আজকে কমপ্লিট করে নিলাম। পরের দিন আমরা তোদের সঙ্গে হাজির হব পরবর্তী অধ্যায় নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।